রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 143 ইউনিট 8 যেটাকে মাইগ্রেশন বা অভিবাসন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। শুভ অপরাহ্ন। মাইগ্রেশন মানে কি প্রথমে আমাদের জানতে হবে। অর্থাৎ মাইগ্রেশন মানে বলা যায় যে স্থায়ী বা আংশিক স্থায়ী বসতি স্থাপনের জন্য এক ভৌগোলিক অবস্থান থেকে অন্য স্থানের মানুষের চলাচলকে বুঝিয়ে থাকে। এই মাইগ্রেশন কত রকমের হতে পারে সেই হিসেবে বলা যায় যে মাইগ্রেশন আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ই হতে পারে। আভ্যন্তরীণ অভিবাসন বা মাইগ্রেশন বলতে একটি দেশের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিহারে যাই বা বিহার থেকে যদি তোমার দাক্ষিণাত্যে কোনো তামিলনাড়ুতে যাই, এইগুলোকে আমরা বলে থাকবো আভ্যন্তরীণ অভিবাসন। অন্যদিকে বহিরাগত বা বাহ্যিক অভিবাসন বলতে কি বোঝায়? বহিরাগত অভিবাসন হলো বলা যায় যে অন্য কোনো দেশে স্থানান্তর, যেমন ধরো আমাদের দেশ ভারতবর্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর। সুতরাং অভিবাসন শব্দটি প্রায়শই অনেক সময় আবার বলা হয় যে সাধারণত অনেক সময় শরণার্থী কথাটির সঙ্গে ভীষণভাবে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ সেখানে শরণার্থীর সাথে বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের জানতে হবে মাইগ্রেশন আর শরণার্থী অর্থাৎ বলা যায় অভিবাসী মাইগ্রেটেড হচ্ছে যারা, আর যারা শরণার্থী রয়েছে তাদের মধ্যে তারা কি এক, না তাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? সেখানে বলা যায় যে অভিবাসী এবং শরণার্থী দুটো আলাদা, এবং অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য হলো অর্থাৎ যারা ধরুন উদ্বাস্তু, সেই উদ্বাস্তু হচ্ছে এমন সমস্ত লোকেদের আমরা বোঝাবো, এমন লোকেরা যারা তাদের জন্মস্থানে এক্সপ্লয়টেশনের জন্য অর্থাৎ নিপীড়নের জন্য অন্য কোনো দেশে গিয়ে সে শেল্টার নেয় বা বসতি স্থাপন করে, এবং তারা সংঘাতপূর্ণ অর্থাৎ কনফ্লিকচুয়াল এরিয়া থেকে অর্থাৎ সংঘাতপূর্ণ এলাকা থেকে তারা একটা সেফার প্লেসে চলে যাওয়ার চেষ্টা করে, নিরাপদ এলাকায় চলে যায় যেখানে তারা নিজেরা নিজেদের রিহ্যাবিলিটেট করতে পারে বা পুনর্বাসন করতে পারে। এবং এখানে আন্দোলনের কারণ তাই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে কি হচ্ছে পলায়নবাদ, তাকে আমরা উল্লেখ করতে পারি। এবং শরণার্থীরা সাধারণত আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে ল রয়েছে তার দ্বারা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্টেড অর্থাৎ স্বীকৃত এবং তারা প্রোটেক্টেড হয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যেমন আমাদের দেখা গেছিল যে সেখানে বলা যায় যে যেমন বাংলাদেশ থেকে এক সময় প্রচুর আমাদের বাংলাদেশি আমাদের বাঙালিরা অনেকে এসে এখানে বসতি স্থাপন করেছিল এবং তারা নিজেদের সেভাবে রিহ্যাবিলিটেট করতে পেরেছিল। সুতরাং দেখা যায় যে একে আমরা বলতে পারি যে উদ্বাস্তু হয়ে এসে এখানে আবার সম্পূর্ণভাবে নতুনভাবে জীবনটা শুরু করা, তাদের আমরা শরণার্থী বলে উল্লেখ করতে পারি। শহরাঞ্চল এবং যে বড় বড় মেট্রোগুলো রয়েছে বা মহানগরীতে রয়েছে মেট্রো সিটিজ যেগুলো বলি, সেখানে কর্মসংস্থানের যে ক্রমবর্ধমান সুযোগ সেটা সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে বড় আকারে আন্তঃরাজ্য এবং আন্তঃরাষ্ট্র অভিবাসন বা অভিবাসন ঘটিয়েছে বা মাইগ্রেশন ঘটিয়েছে, এবং গ্রামীণ এবং আধাস থেকে শহরাঞ্চলে অভিবাসন এর একটা প্রধান কারণ। অর্থাৎ আজকের দিনে যদি আমরা দেখি একটি উদাহরণ হিসেবে বলে দিতে পারি, যেমন একটা সময় ছিল যখন গ্রামীণ সমাজে গ্রামীণ পরিবারগুলো পুরোপুরি হেরিডিটারি বা বংশানুক্রমিক ভাবে তারা কৃষি কার্যে সম্পূর্ণভাবে জড়িত থাকতো বংশানুক্রমিক ভাবে, কিন্তু আজকে যেমন তাদের মধ্যে সেভাবে হয়তো অতটা পড়াশোনার চল ছিল না। কিন্তু পরবর্তীকালে যত মানুষরা যত যুগ এগিয়েছে, যত দিন এগিয়েছে, মানুষরা কিন্তু ক্রমশ শিক্ষিত হয়ে উঠেছে
এবং এই শিক্ষার ফলে তাদের মধ্যে কি হয়েছে, চেতনা উদ্ভাসিত হয়েছে এবং তার ফলে আজকে নিউ জেনারেশন যারা গ্রামে রয়েছে তারা অনেকেই কিন্তু পড়াশোনা করে বা ভালো বেটার অপরচুনিটি নিয়ে তারা কিন্তু শহরে চলে আসছে, বা এমনকি গ্রামের জনসংখ্যার একটা বিরাট অংশ যেটা নিউ জেনারেশন তারা ভালোভাবে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে, এখন ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে তারা হায়ার এডুকেশনই বলুন বা চাকরি স্কোপের জন্য তারা কিন্তু হয়তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। সুতরাং এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাওয়া এটাও একটা মাইগ্রেশন বা অভ্যন্তরীণ মাইগ্রেশনের উদাহরণ হিসেবে আমরা যেমন উল্লেখ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ইন্ডিয়ান নিউ জেনারেশন যারা আইটি সেক্টরে রয়েছে বা যারা সায়েন্টিস্ট তারা তাদের বেটার অপরচুনিটিকে অ্যাভেল করে অনেক সময় দেখা গেছে যে তারা কিন্তু এরা কি হয়েছে, ভারতবর্ষ ছেড়ে বিদেশে চলে গেছে এবং সেখানে সুতরাং গিয়ে তারা কি হচ্ছে, সেখানেও কিন্তু একটা অভিবাসন ঘটছে। সুতরাং দেখা যায় যে মাইগ্রেশন ব্যাপারটা ভীষণভাবে কি হচ্ছে আজকের দিনে অত্যন্ত একটা সাম্প্রতিক বিষয় বা রিলিভেন্ট বিষয় বলে বিবেচিত হয়ে থাকে। এরপর আমরা একটা সাব টপিক হিসেবে উল্লেখ করতে পারি যে মাইগ্রেশনের ধাক্কা এবং টান। ভারতবর্ষে যে সোশ্যাল চেঞ্জ গুলো ঘটছে, যেমন ধরুন সামাজিক চেঞ্জ বর্ণনাগুলো পরিবর্তনগুলো, যেমন লিঙ্গ জেন্ডারের বর্ণ লিঙ্গ বলা যায়, অঞ্চল এরিয়া ওয়াইজ বলা যায়, রিজিয়ন ধর্ম বলা যায়, এই রিলিজিয়ন ধর্ম বা প্রাকৃতিক ন্যাচারাল ক্যালামিটির কারণের জন্য দেখা গেছে যে বাস্তুচ্যুতি জাতিগত সহিংসতার স্থান থেকে অভিবাসনের জন্য কিন্তু ভীষণভাবে প্রেসারাইজ করা হচ্ছে, অর্থাৎ চাপের কারণ হিসেবে সেগুলো কিন্তু কাজ করতে পারে। এই সমস্ত পুল ফ্যাক্টর গুলোর মধ্যে রয়েছে যেমন যে বেটার হচ্ছে সার্ভিস অপরচুনিটি, অর্থাৎ ভালো কর্মসংস্থানের সুযোগ, দ্বিতীয়ত হাই ইনকাম আর্ন করার একটা সুযোগ, উচ্চ আয়ের একটা সুবিধে, শিক্ষা এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য অনেকে চলে যায়, শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা বলা যায়, হেলথ অ্যাসিওরেন্সের জন্য, বা এমনকি সামাজিক পরিবেশেও দেখা গেছে যে এটা আরো অন্তর্ভুক্ত অবস্থায় রয়েছে। যে শহরগুলি বলা যায় যে অভিবাসনের বৃহত্তর অনুপাতকে, অর্থাৎ একটা প্রপোর্শনকে ভীষণভাবে কি করে থাকে, আকর্ষণ করে, সেই সমস্ত সিটিগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য হলো, দেখা যায় যে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিল্লি, বড় বড় মেট্রো সিটিস গুলো, মুম্বাই আছে, গুরুগ্রাম আছে, দিল্লির কাছেই গুরুগ্রাম রয়েছে, এবং ব্যাঙ্গালোরের মতো মহাজাগতিক যে শহরগুলো রয়েছে। তাই এই রাজ্যগুলি এবং জাতীয় যে রাজ্যগুলোর মধ্যে দেখা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, এবং এইখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু বৃহত্তর অনুপাতে সেখানে একটা প্রপোর্শন, একটা গ্রেটার প্রপোর্শন সেখানে লক্ষিত হয়। এছাড়া অভিবাসনের অন্যান্য যে রাজ্যগুলো হচ্ছে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং রাজস্থান। আচ্ছা, এরপরে আগেরটা আমরা দেখালাম অনুপাতে দেখিয়েছিলাম এবং পরেরটা দেখালাম যে একটা বিরাট অংশ সেখান থেকে কি হচ্ছে যে তোমার বলা যেতে পারে যে এই সমস্ত অঞ্চলে এখানে বলা যায় যে শহরগুলি অভিবাসনের বৃহত্তর অনুপাতকে আকর্ষণ করছে, সেগুলো তোমরা সবসময় মনে রাখবে যে মেট্রো সিটিজ হয়ে থাকে, দিল্লি, মুম্বাই, গুরুগ্রাম এবং ব্যাঙ্গালোরের মতো মহাজাগতিক শক্তিগুলি। এবং এই জাতীয় রাজ্যগুলো আর জাতীয় যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে যারা উল্লেখযোগ্য হয়ে থাকে তার মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, এবং অভিবাসনের যে রাজ্যগুলো যেগুলোতে বেশি বেশি তোমার মাইগ্রেট হয়ে যাচ্ছে সেই সমস্ত রাজ্যগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং রাজস্থান। এরপর বলা যায় কোভিড-19 মহামারীর কারণে দেখা যায় 2020 সালে লকডাউনের সময় ভারতে একটা নতুন ধরনের মাইগ্রেশন দেখা গেছিল, যেটা হচ্ছে অপোজিট বা কন্ট্রাডিক্টরি মাইগ্রেশন বলে আমরা তাকে উল্লেখ করতে পারি।
কেন উল্লেখ করতে পারি? হাজার হাজার অভিবাসী শ্রমিক সেই সময় কি হয়েছে, তাদের গন্তব্যস্থল থেকে তাদের কিন্তু জন্মস্থানে ফিরে আসতে কি করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য গ্লোবালাইজেশন and what is the relation between globalization and migration, অর্থাৎ বিশ্বায়ন এবং অভিবাসন বলতে আমরা কি বুঝে থাকি। 1991 সালে ভারতে যে প্রবর্তিত বলা যায় যে অর্থনৈতিক সংস্কারগুলো এই বিশ্বায়ন প্রক্রিয়ার কি ছিল, অংশ ছিল। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিশ্বায়ন অর্থনীতিকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের জন্য খুলে দিয়েছে, অর্থাৎ ওপেন মার্কেট ইকোনমি বা মুক্ত বাজারি অর্থনীতিতে বিশ্বাস করে ভারতবর্ষ। এবং দেখা যায় যে ব্যবসা চালানোর লাইসেন্স পাওয়ার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নীতিকেও শিথিল করা হয়েছে। বিশ্বায়ন অর্থনীতিকে অর্থাৎ গ্লোবালাইজেশন ইকোনমিক্সকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এখন এই যে আমাদের দেশে এত ধরনের বিভিন্ন ধরনের যে ফোনগুলো দেখা যায় সেগুলো সবই বিদেশি ফোন। সুতরাং দেখা যায় যে তাই বলা হচ্ছে যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের জন্য খুলে দিয়েছে এবং ব্যবসা চালানোর লাইসেন্স পাওয়ার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নীতিকে ক্রমশ শিথিল করেছে। এটি বাজার শক্তি চালিত অর্থনীতিকে আরো স্বাধীনতা দিয়েছে, অর্থাৎ ওপেন মার্কেট ইকোনমিকে আরো বেশি করে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে। এটি ফলস্বরূপ কর্মসংস্থানের জন্য এবং বলা যায় আরো সুযোগ সৃষ্টি করছে এবং সারা দেশ থেকে দক্ষ মধ্যবিত্তদের অভিবাসনের উৎসাহিত করেছে। অর্থাৎ কর্মসংস্থানের জন্য এটা সুযোগ, যেহেতু দেখা যাচ্ছে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে অর্থনীতিকে, সুতরাং কর্মসংস্থানের সুযোগ বা অপরচুনিটি আরো কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে এবং সারা দেশ থেকে দেখা যাচ্ছে যে দক্ষ মধ্যবিত্ত যারা খুব এফিসিয়েন্ট মিডল ক্লাসে রয়েছে তারাও মধ্যবিত্তদের অভিবাসনকে উৎসাহ দেওয়া হচ্ছে। বরং পিছিয়ে পড়া অর্থাৎ যেগুলো ব্যাকওয়ার্ড এরিয়া আছে সেখানে অনগ্রসর অঞ্চল থেকে শ্রমিকদের কিরকম ভাবে অভিবাসন ঘটছে, সেখানে দেখা যায় যে শ্রমিকদের নতুন শহরে আসার কিন্তু রয়েছে অভিবাসন করছে, যে শহরগুলি সুযোগের কেন্দ্রস্থল হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে শহরগুলোতে অপরচুনিটি বেশি থাকবে সেই সমস্ত শহরগুলিতে গ্রাম থেকে মাইগ্রেশনের মাত্রাও অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন দেখা গেছে যে আন্তর্জাতিক যে অভিবাসন রয়েছে সেই অভিবাসনকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে বা উৎসাহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আইটি সেক্টরটা রয়েছে সেটাকে সিলিকন ভ্যালি বলা হয়। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি এবং অন্যান্য পশ্চিমী দেশে সুযোগের সূচনা হওয়ার ফলে দেখা যায় যে চাকরি এবং শিক্ষার জন্য বেশ কিছু ভারতীয় আন্তর্জাতিক অভিবাসন ঘটায়। এই যে আইটি সেক্টরের ছেলেরা একরকম হচ্ছে যে যারা রয়েছে যেমন টাটা, এটা তাদের একটা টিসিএস একটা বড় অংশ তারা রয়েছে, একটা বিরাট অংশ রয়েছে এবং সেই অংশ কি হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কি বলতে পারো শিক্ষার জন্য কিছু ভালো, হ্যাঁ সেখানে কি হচ্ছে এখান থেকে যারা গিয়ে ওখানে কাজ করছে অনসাইটে অনেক সময় দেখা যাচ্ছে যে তারপরে তারা মাইগ্রেট হয়ে যাচ্ছে এবং পরে সেখানে সেটেলড হয়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিলিকন ভ্যালি রয়েছে বা অন্যান্য যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে চাকরি এবং শিক্ষার জন্য বলা যেতে পারে বেশ কিছু ভারতীয় আন্তর্জাতিক অভিবাসন ঘটিয়েছে। এবং সেক্ষেত্রে তার জন্য আরেকটা কথাও বলা হয় যে ব্রেন ড্রেন, অর্থাৎ আমাদের ভারতীয়দের হচ্ছে ব্রেন খুব ভালো, মানে খুব উন্নত এবং সেখান থেকে আমরা হয়তো ভারতবর্ষ তাদের দ্বারা খুব বেশি উপকৃত হতে পারছি না, কারণ তারা কিন্তু অনেকে এই সমস্ত যারা খুব শিক্ষিত খুব এই বুদ্ধিজীবী সম্প্রদায়ে পরিণত হয় তারা কিন্তু অনেক সময় দেখা গেছে মাইগ্রেট করে অন্য দেশে সেটেল হয়ে যায়, কারণ সেখানে সুযোগ সুবিধা অনেক বেশি এবং সেই কারণে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভারতীয় আন্তর্জাতিক কি ঘটিয়ে থাকে, অভিবাসন ঘটিয়ে থাকে।
ভারতীয় অর্থনীতির কথা এবার যদি বলি, তার মূল লক্ষ্য বা এজেন্ডা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং দ্রুত উন্নয়ন। তার বাজার চালিত অর্থনীতি যদি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে লক্ষ্যে বর্তমানে কি হচ্ছে, ভারতীয় অর্থনীতি পরিচালিত হয়ে থাকবে। অর্থাৎ বাজার চালিত যে অর্থনীতি সেইটা প্রতিষ্ঠানের লক্ষ্যে বর্তমানে ভারতীয় অর্থনীতি পরিচালিত হয়ে থাকবে। যার ফলস্বরূপ আমরা দেখতে থাকি যে সরকার বা বেসরকারি ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেশ কিছুদিন আগে পর্যন্ত ছিল যেখানে বলা হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রে কোনো বেসরকারি ক্ষেত্রে কোনো সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হবে না, বরং দেখা যায় যে সরকার বেসরকারি ক্ষেত্রে কিন্তু বর্তমানে তারা হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের যেহেতু সম্ভাবনা নিয়ে চলে, তাহলে তো কি হচ্ছে আপামর জনসাধারণের জন্য তারা চেষ্টা করবে। কিন্তু ফলস্বরূপ যদি লক্ষিত হয় তাহলে দেখা যায় যে সরকার বেসরকারি ক্ষেত্রে কেউ দ্রুত সম্প্রসারণের উপরে দেখা যায় যে ইম্পর্টেন্স আরোপ করে না বা গুরুত্ব আরোপ করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে তাহলে আজকের দিনে গভর্নমেন্টের যে পলিসি হচ্ছে, সেই পলিসি বা নীতি হচ্ছে যে সমস্ত কিছুই অন্তত বেসরকারিকরণ করে দাও, অর্থাৎ সবকিছু প্রাইভেটাইজেশনের কথা ভাবা হচ্ছে। এবং সেই কারণে মাইগ্রেশনেরও একটা উপাদান হিসেবে আমরা বেসরকারি ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণের ওপর কথাটাও আমরা উল্লেখ করতে পারি। এই অর্থনৈতিক যে বিশ্বায়ন ঘটে যাচ্ছে তার অধীনে কি রয়েছে, নানা রকম এফডিআই, এফআইআই, বাহ্যিক বাণিজ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সফটওয়্যার, প্রযুক্তিবিদ্যা পার্ক এবং হচ্ছে শিল্পের দ্রুত বিস্তার এবং ব্যক্তিগত বাণিজ্য যেটা রয়েছে তার উক্ত দ্রুত সম্প্রসারণের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ তাহলে অর্থনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে কি বলা হচ্ছে, অর্থনৈতিক বিশ্বায়নের অধীনে এফডিআই, এফএফআই, বাহ্যিক বাণিজ্য, এক্সটার্নাল বিজনেস, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সফটওয়্যার, প্রযুক্তিবিদ্যা ইত্যাদি এবং শিল্পের জন্য কি হচ্ছে দ্রুত বিস্তার লাভ করা এবং হচ্ছে ব্যক্তিগত বাণিজ্যে যে দ্রুত সম্প্রসারণ তার উপরেও ভীষণভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া কমিউনিকেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ। অর্থাৎ কি হচ্ছে, প্রযুক্তি অর্থাৎ টেকনোলজিক্যালি ভীষণভাবে তোমার সাউন্ড হতে হবে এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত সাউন্ড হওয়ার প্রয়োজন আছে। এবং সেখানে বলা হচ্ছে এই প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার এই দ্রুত সম্প্রসারণ দেখা গেছে শিল্প বৃদ্ধির পথ তৈরি করে শিল্পায়নকে অনেক বেশি সহজতর করে তোলা হয়েছে, যা পরবর্তীকালে একটা ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি বা বেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এরপরে আমরা যেটা বলবো, সেবা শিল্প অর্থাৎ টারসিয়ারি সেক্টর যেটা রয়েছে বৃদ্ধির সাথে সাথে দক্ষ এবং আধা দক্ষ বলা যাচ্ছে যে শ্রমিকেরা কি করে থাকে বা পেশাদারের জন্য তাদের মধ্যে অভিবাসন যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেটা টারসিয়ারি সেক্টর যখন উন্নত হচ্ছে সেখানে তখন কি হচ্ছে এফিসিয়েন্ট এবং আধা দক্ষ অর্থাৎ কিছুটা কম এফিসিয়েন্সি নেওয়া কি বলে আধা দক্ষ শ্রমিকদার বা পেশাদারদের অভিবাসন ঘটে চলেছে। এরপর প্রসঙ্গত বলা যায় যে আইআইটি, বিপিও বা ইত্যাদি শিল্পে দক্ষ পেশাদারদের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এটি আইটি হাবস হিসেবে ব্যাঙ্গালোর, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, নয়ডা, গুরুগ্রাম এগুলিতে পেশাদারদের অভিবাসন ঘটাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কি বলছে এইসব অঞ্চলে ভালো আবাসনের সুবিধার চাহিদা কি হচ্ছে ক্রমবর্ধমান হচ্ছে। কথাটার মানে কি, বলা হচ্ছে যে যেহেতু এই সমস্ত হায়দ্রাবাদ বলুন, ব্যাঙ্গালোর বলুন, এগুলো একটা আইটি একটা বড় বড় হাব, সুতরাং এই নয়ডা, গুরুগ্রাম এগুলোতে পেশাদাররা যারা প্রফেশনাল রয়েছে তাদের কি হচ্ছে পেশাদারদের অভিবাসন করছে এবং সঙ্গে সঙ্গে এই সমস্ত অঞ্চলে ভালো আবাসনের সুবিধার চাহিদাও ক্রমশ বর্ধমান হচ্ছে।
এরপর বলা যায় যে ফলস্বরূপ আমরা রিয়েল এস্টেটের কথা বলতে পারি। এই রিয়েল এস্টেট শিল্পের চাহিদা কিন্তু যেহেতু এই শ্রমিকরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে, সেহেতু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটের চাহিদাও ক্রমবর্ধমান এবং নির্মাণ শ্রমিক হিসেবে সেই এই শ্রেণীর শ্রমিকদের চাহিদা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই বিশ্বায়ন যখন সরাসরি ধরুন টারশিয়ারি ক্ষেত্র বা পরিবেশ সেবা শিল্পে বা দক্ষ শ্রমের চাহিদা বাড়িয়ে তুলেছে, যা মূলত আন্তর্জাতিক ব্যবস্থায় এবং বহুজাতিক যে কেন্দ্রগুলো রয়েছে, যাদের আমরা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বলে থাকি, যে ভারতে ক্রমবর্ধমান তাদের উপস্থিতি ক্রমশ বর্ধিত হয়েছে, সেগুলো পরোক্ষভাবে অবসানে এটি আবাসনের জন্য দ্রুত সম্প্রসারিত রিয়েল এস্টেট শিল্পের জন্য নির্মাণ শ্রমকেও আকৃষ্ট করেছে। এবং ভারতে একটা কথা বলা যায় যে বহুজাতিক এই যে কর্পোরেশন, যার মানে বহুজাতিক কর্পোরেশন বলতে কি বোঝায়, যারা বিভিন্ন বড় বড় কোম্পানি যারা বিভিন্ন রাষ্ট্রে কি করে থাকে, বিভিন্ন রাষ্ট্রে সরবরাহ করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট মানে তাদেরও তো যারা শ্রমিকরা কাজ করছে বা যারা বড় বড় ডেজিগনেটেড পদে আছে, তাদেরও তো সেল্টারের প্রয়োজন আছে। সুতরাং দ্রুত সম্প্রসারিত রিয়েল এস্টেটের শিল্পের জন্য নির্মাণ শ্রমকে আকৃষ্ট করেছে। আচ্ছা, এরপরে হচ্ছে অভিবাসীরা যারা রয়েছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে অনেকে এভিসিয়ান মাইগ্রেশন আছে। সুতরাং দক্ষ অভিবাসীদের প্রয়োজনীয়তা বা নেসেসিটিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বড় বড় যে নির্মাণ সংস্থা, রিয়েল এস্টেটের কথা বলছি, সুতরাং সেই ভারতের রিয়েল এস্টেটের যে ব্যবসা মেগা উদ্যোগ, মানে সেগুলো বড় বড় ইনভেস্টর আসুক, সেইখানে সেই ধরনের ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে। এবং এই কোম্পানিগুলির মধ্যে প্রধানত রয়েছে ডিএলএফ রয়েছে, দ্বিতীয়ত রয়েছে তোমার ইন্ডিয়া বিলস রিয়েল এস্টেট, এগুলো কিন্তু এর মধ্যে কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি বেসরকারি দুটো জয়েন্ট উদ্যোগে বা যৌথ উদ্যোগে অবকাঠামোগত উন্নয়ন এবং এই সেক্টরে অভিবাসনের একটা বিশেষ অঙ্গ তৈরি করেছে। সুতরাং বলা যায় যে বিশ্বায়ন উভয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলা যেতে পারে যে অভিবাসনকে চালিত করে। অর্থাৎ সেখানে হচ্ছে যে বিশ্বায়ন কি করে থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাইগ্রেশনটা চলতেই থাকুক, এই ব্যাপারটাই গুরুত্ব দেয়। বৈষয়িক পুঁজিবাদ, এবার একটা নতুন কথা বলি, সেখানে বৈশ্বিক পুঁজিবাদ। আচ্ছা, এই বৈশ্বিক পুঁজিবাদ হচ্ছে এমন একটি নতুন শ্রেণীকে সৃষ্টি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা আরো সুন্দর জীবিকা যাপনের উদ্দেশ্যে অথবা জীবিকা নির্বাচনের জন্য গ্রামাঞ্চল এবং আধা শহর অঞ্চল থেকে বড় বড় শহরে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। যদিও বিশ্বায়ন অভিবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের যদি কোনো নতুন সুযোগ সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ঝুঁকি এবং অনিশ্চয়তা সেই ব্যাপারটাও থাকছে। ফরাসি সমাজবিজ্ঞানী বা ফরাসি সোশ্যালিস্ট সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা বলেন যে স্ট্যান্ডিং এই ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তাকে যথার্থ হিসেবে ধারণা করতে, এবং এটাকে বলা হয়। সুতরাং দেখা যায় যে অধিবাসী শ্রমিকরা বিভিন্ন ধরনের দুর্দশার সম্মুখীন হয়ে থাকে, এবং শুধু তাই নয়, দেখা যায় যে এই যে সম্মুখীন হয় তাদের 4 ভাগে ভাগ করা যেতে পারে। কিভাবে ভাগ করা যেতে পারে, কেন ভাবে করতে পারে? একটা হচ্ছে অনেক সময় রাগ বসে, অ্যাঙ্গার, কখনো অ্যানোমিক, কখনো অ্যাংজাইটি, টেনশনিক, আবার কখনো বিচ্ছিন্নতা, এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করা হয়। তাই বৈষয়িক পুঁজিবাদের অধীনে শ্রমবাজারের নমনীয়তা থেকে অনেক সময় যন্ত্রণা এবং উদ্বেগ দেখা যায়। তারা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়ে থাকে। যেমন
যেমন হয় আয় আয় এবং উপার্জনের সুযোগের অভাব লক্ষিত হয়ে থাকে তাদের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দ্বিতীয়ত দেখা যায় চাকরির নিরাপত্তাহীনতা। তৃতীয়ত হচ্ছে বাড়ার অর্থাৎ উপর দিকে যাওয়ার ঊর্ধ্ব গতিশীলতার অভাব। চতুর্থত হচ্ছে বলা যেতে পারে যে কাজের নিরাপত্তা, যেমন বিপজ্জনক কাজের পরিস্থিতি এবং দীর্ঘ কর্মঘণ্টা ক্লান্তি সৃষ্টি করে। দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণের যে অভাব রয়েছে বা আয়ের যে নিরাপত্তার অভাব রয়েছে এবং রাজনৈতিক রিপ্রেজেন্টেশনের প্রভাব, এই সমস্তগুলি এইসব সমস্যার সম্মুখীন হয়। অথচ অংশের অভিবাসী শ্রমিকরা যারা পিছিয়ে পড়া রয়েছে বেশিরভাগই তারা কিন্তু সংগঠিত হয়ে থাকে এবং দেখা যায় যে শিল্প নাগরিকদের এই অধিকারগুলির অভাব রয়েছে। এখন হচ্ছে বিশ্বায়ন তাই অভিবাসী শ্রমিকদের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ মিশ্র কাগজে নিয়ে এসেছে। গন্তব্যে বিন্দুর টান কারণগুলি প্রত্যক্ষভাবে ছোট শহরে এবং গ্রাম থেকে অভিবাসনকে প্ররোচিত করছে। অর্থাৎ কথাটার মানে হচ্ছে এই কারণে আমরা বিশ্বায়নের ফলে না আমরা দু ধরনের শ্রমিকের দেখতে পাই, কি বলা যেতে পারে যে মাইগ্রেশন দেখতে পাই। তবে বেশিরভাগ যেটা হয়ে থাকে তারা হচ্ছে অদক্ষ শ্রেণী বা বলা যেতে পারে যে সেক্ষেত্রে এবং কম অনুপাতে হচ্ছে যে দক্ষ শ্রমিক। নির্মাণ শিল্প আজ পরিকাঠামোর পাশাপাশি অভিবাসনেও মৌলিক স্থান হিসেবে বিবেচনা হচ্ছে এবং দেখা যায় যে শ্রমিকরা নিরাপত্তাহীনতার জালে কি হচ্ছে যে সবসময় জড়িত এবং দেখা যায় যে শ্রমিকরা সরকারি যে সমাধান সেগুলোতেও খুব একটা ইনিশিয়েটিভ নিলেও কিন্তু কার্যকরী হয় না, ব্যর্থ। এটি আরো দেখা যায় যে বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বলা যেতে পারে যে গুজরাটের মতো যেখানে মৌসুমী অভিযান দেখা যায় মৌসুমী অভিযানও লক্ষ্য করা যায়। এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আরেকটা সমীক্ষা থেকে দেখা যায় যে বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাটের মতো মৌসুমী অভিবাসনে উচ্চ হার সহ রাজ্যগুলি কিন্তু পুরুষের গতিশীলতা মহিলাদের তুলনায় কিন্তু অনেক বেশি। বরং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরালার মতো রাজ্যগুলিতে এই লিঙ্গ পার্থক্য কম লক্ষিত হয়ে থাকে। তাই সামগ্রিকভাবে মৌসুমী অভিবাস দেশের দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে একটি সাধারণ ধরনের শ্রম গতিশীলতা সৃষ্টি করতে পারে। পরোক্ষভাবে পরিষেবা বা টারশিয়ারি ক্ষেত্রে শিল্পের বিস্তৃতি হয়, যা পরিবেশ সেবা বা পেশাদার শ্রেণী দ্রুত স্থানান্তর করেছে বড় বড় শহরে নির্মাণ শিল্পের জন্য, যা আরো বিপুল সংখ্যক মৌসুমী অভিবাসনকে আকর্ষণ করে থাকে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা সমীক্ষার কথা পড়ি এবং সেখানে একটা সমীক্ষা বা বিশ্লেষণ দেখা যায় যে ভারতবর্ষে মোটামুটি কি কি ধরনের মাইগ্রেশন দেখা যায়। তারপর আমরা তো মানে প্যাটার্ন অফ মাইগ্রেশন পড়ব, কিন্তু কি কি কারণে এবং কতজন হয়েছে সেটারও একটা সমীক্ষা দেওয়া যেতে পারে। এটা হয়তো একটু পুরনো, 2001 সালে কিন্তু দেওয়া যায়। যেমন হচ্ছে রিসেন্ট টোটাল নাম্বার পার্সেন্টেজ, অর্থাৎ ওয়ার্ক এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজের সুযোগে কতজন গেছে, 14.4 মিলিয়ন, ব্র্যাকেটে হচ্ছে 14.7%। তারপরে হচ্ছে বিজনেস করতে অনেকে তো আসে, যেমন ধরো অনেকে আছে যেমন যেমন শীতের দিনে আমাদের কাশ্মীরি শালুলারা এসে এখানে ব্যবসা করে। সুতরাং বিজনেসের জন্য কতজন আসে, 1.1 মিলিয়ন অর্থাৎ 1.2। আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা তত্ত্ব, এবং সেখানে 2.9 মিলিয়ন দেখা যাচ্ছে যে মাইগ্রেটেড হয় এবং 3.01% লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে ম্যারেজ, বিবাহ সূত্রে
সেখানে দেখা যাচ্ছে 43.1 মিলিয়ন, অনেক বেশি। এবং 43.1 হচ্ছে তোমার পার্সেন্টাইল বলবো না, পার্সেন্টেজ। এছাড়াও হচ্ছে মুভড আফটার বার্থ, অর্থাৎ সন্তানের জন্ম দেবার পর তারপর যদি মাইগ্রেট হয়ে আসে, সেরকম হচ্ছে 6.5 মিলিয়ন, অর্থাৎ 6.5 বা 6.7 মিলিয়ন। তারপর হচ্ছে বলা যেতে পারে, আর একটা হচ্ছে যেটা বলা যায়, আচ্ছা আমি একটা কি ভুল বললাম না, এডুকেশনেরটা আমি একটু ভুল বলেছি মনে হয়। এডুকেশন হচ্ছে তোমার 2.9 মিলিয়ন, ম্যারেজ হচ্ছে 43.1 মিলিয়ন, মানে এটা বিশাল বড়। আর একটা হচ্ছে মুভড আফটার বার্থ, সেটা হচ্ছে 6.5 মিলিয়ন, ঠিক আছে, কোয়াইট ওকে। এছাড়া হচ্ছে মুভড উইথ হাউসহোল্ড, মানে সবকিছু নিয়ে মানে চলে যাওয়া, সেটা হচ্ছে 20.6 মিলিয়ন, এটাও কম নয়, মোট জনসংখ্যার প্রায় 21%। এবং আর একটা রয়েছে আদার বা অন্যান্য কারণগুলো। আচ্ছা, এরপর বলা হচ্ছে, যেটা বলে থাকি, 1990 থেকে 2000 সালে একটা এক্সারসাইজ রক্ষিত হয়, এবং সেখানে দেখা যায় যে এই অভিবাসন এক্সারসাইজ মানে আমরা যেটা অ্যানালিসিস বলতে পারি, অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর জন্যই আমরা আগে অ্যানালিসিস করলাম। কিন্তু এই সময় কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কেমন ব্যতিক্রম লক্ষ্য করা যায়? যেমন অভিবাসন যদি দেখা যায় কিছুটা অঞ্চল ভিত্তিক হয়ে যায়, যেমন পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ অভিবাসীদের মানে রাজ্যে রাজ্যে অভিবাসনের যে প্রবণতা, সেটা দেখা যায় যে তালিকায় অনেকটা নেমে এসেছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ বা বিহার, সেখান থেকে প্রচুর মানুষ মাইগ্রেট করে অন্যান্য স্টেটে চলে গেছে, অর্থাৎ উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য থেকে বহির্গমন সবচেয়ে বেশি। এবং এইখানে আমরা যেটা বলতে পারি, যেমন বিহার থেকে পশ্চিমবঙ্গে মাইগ্রেশন সব থেকে অনেক বেশি। এবং সর্বাধিক সংখ্যক, কতগুলো আমরা সমীক্ষা দেখাচ্ছি, সর্বাধিক সংখ্যক অভিবাসী গ্রহণকারী যে অঞ্চলগুলো হচ্ছে, সেই রাজ্যগুলো হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশে যে আমাদের টানেল তৈরি হচ্ছিল, সেই টানেল তৈরির সময় উত্তরপ্রদেশ বলবো না, উত্তরাখণ্ডে যেটা হচ্ছিল, সেখানে দেখা গেছে যে শ্রমিকরা ধসের সম্মুখীন হয়েছিল, সেই শ্রমিকরা কিন্তু অনেকেই, বেশিরভাগটাই মাইগ্রেট করে এসেছিল। তো আমাদের যেমন পশ্চিমবঙ্গে আছে, মেদিনীপুরের ছিল, তোমার মুর্শিদাবাদের ছিল, তারা সব কিন্তু মাইগ্রেট করে চলে গেছে। আচ্ছা, সুতরাং রাজ্যগুলি হলো মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। এছাড়াও সমীক্ষায় দেখা যায় যে 2001 এবং 2011-র মধ্যে আন্তঃরাজ্য অভিবাসন বা মাইগ্রেশন দেখা গেছে যে 33% নেমে এসেছে। সেখানে একই সময় কিন্তু দেখা গেছে যে আন্তঃজেলা অভিবাসন আবার বেড়েছে। আন্তঃজেলা মানে কি? ধরো বর্ধমান থেকে কলকাতায় চলে আসছে, দ্যাট ইজ দ্য আন্তঃজেলা, সেই অভিবাসন বেড়ে কিন্তু 58% হয়েছে। এবং সেখানে যেটা আর একটা ছবি প্রস্ফুটিত হয়, সেটা হচ্ছে যে মহিলাদের যে অভিবাসন হয়ে থাকে, সেক্ষেত্রে বেশিরভাগই একই রাজ্যের মধ্যে ঘটে। এর অন্যতম কেন একই রাজ্যের মধ্যে ঘটার একটা প্রবণতা কেন বেশি লক্ষিত হয়, তার অন্যতম কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে বিবাহ। এবং পুরুষদের অভিবাসন বেশিরভাগ রাজ্য জুড়ে ঘটে থাকে, এবং তাদের এই যে অভিবাসন রয়েছে, সেই অভিবাসনের প্রধান কারণ হলো পুরুষদের চাকুরি খোঁজা। সমীক্ষায় দেখা যায় যে ভারতে নারীদের অভিবাসনের কারণ হিসেবে বিবাহ কিছুটা বর্তমানে যুগ এগিয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে দেখা গেছে বিবাহ কিছুটা হ্রাস পেয়েছে। এবং মেয়েরা অনেকেই অর্থনৈতিক কারণে স্বনির্ভর হতে চাইছে, তাই অর্থনৈতিক কারণে এটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এরপরে যেটা বলা যায়, রাও অ্যান্ড ফিনক বলে একজন আছে সমীক্ষা, তারা একটা সমীক্ষা করেছিলেন 2015 সালে। সেখানে দেখা যায় যে 1983 থেকে 2008 সাল, এইটা একটা স্প্যান নেওয়া হয়েছিল।
এই স্প্যানের মধ্যে উত্থানের জন্য মহিলাদের অনুপাত 0.5% থেকে বেরিয়ে 1% হয়েছে। খুব ভালো কথা, হয়তো সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই যে পড়াশুনো করার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য তারা মাইগ্রেট করছে, এটা কিন্তু ভালো। একই সময় অর্থনৈতিক কারণে অভিবাসনকারীদের সংখ্যা এই সময় একটু হলেও হ্রাস পেয়েছে, অর্থাৎ সেখানে হচ্ছে 2.6% to 1.1%। অর্থাৎ অর্থনৈতিক ইকোনমিক কারণে বা রিজনসের জন্য মাইগ্রেট করে যাওয়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে সেই প্রবণতা কিছুটা কমে গেছে এবং সেটা কমে হয়েছে 2.6 to 1.1। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এরা কেউ সমালোচকরা বলে, সমালোচক বলবো বা ক্রিটিক্স বা বলা যায় এরা যারা এই সমস্ত নিয়ে চর্চাও করে, তারা বলে যান যে বেশিরভাগ বিবাহিত মহিলারা মনে করেন যে বিবাহ কিন্তু অভিবাসনের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবার ভারতবর্ষে আমরা ইন্টারনাল যে মাইগ্রেশন, আমরা ভারতের মধ্যে যে মাইগ্রেশনটা আমরা দেখি, তার যদি প্যাটার্ন লক্ষ্য করা যায় সেখানে আমরা কয়েকটা প্যাটার্ন পেয়ে থাকি। তার মধ্যে প্রধান একটা প্যাটার্ন হচ্ছে মৌসুমী স্থানান্তর। অর্থাৎ কি বলা হচ্ছে, একটা বছরে একটা স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট ঋতুতে, আমরা তো জানি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, এগুলো আমরা পড়েই থাকি, 6টা ঋতু। সুতরাং একটি বছরে একটা নির্দিষ্ট ঋতুতেই দেখা যাচ্ছে যে মৌসুমী স্থানান্তর ঘটে থাকে এবং সেখানে এই সময় ফসল কাটন কেন দরকার হয়, সেখানে বলা হচ্ছে যে এই সময়কালে অভিবাসনের জন্য গন্তব্য অঞ্চলে মানুষের ফিরে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। কেন দেখা যায়? অর্থাৎ দেশে তারা ফিরে যেতে চায়। যেমন ধর রাজ্যে যদি উড়িষ্যায় থাকে, মানে উড়িষ্যা তার যদি জন্মস্থান হয়, সে পশ্চিমবঙ্গে চাকরি করে, সে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা এই সময় চলে যায়, একটা মৌসুমী স্থানান্তর ঘটে থাকে। কারণ ওই অঞ্চলে ফসল বপন করার জন্য বা ফসল কাটার জন্য শ্রমের প্রয়োজন হয় বা লেবারের প্রয়োজন হয়। এবং এই সময়কালটি যে অঞ্চল থেকে অভিবাসন হয় সেসব অঞ্চলে কৃষিকার্যের জন্য বলা যায় যে একটা মৌসুম হিসেবে এটাকে উল্লেখ করা যেতে পারে। মৌসুমী যারা অধিবাসীরা থাকে তারা নির্দিষ্ট ঋতুতে কর্মসংস্থানের জন্য অভিবাসন করে এবং মৌসুমী কাজ শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। আবার তারা মৌসুমে দেশান্তরিত হতে পারে এবং মৌসুমের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। এই ঋতু স্থানান্তর একটা বৃত্তাকার উপায় বা ভিসিয়াস সার্কেল অনুযায়ী চলতে থাকে। সুতরাং মৌসুমী অভিবাসনকে ভারত শ্রমের গতিশীলতার একটা র্যাপিড বা একটা প্রধান রূপ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সুতরাং আমরা একে বলতে পারি যে মাইগ্রেশন অফ ওমেন লেবার ফ্রম বিহার টু মুর্শিদাবাদ, এটা খুব হয়ে থাকে, বর্ধমান and Mednipur district of West Bengal and tribals from Maharashtra, Gujarat as Rajasthan to work in sugar mills are two relevant examples. অর্থাৎ দেখা গেছে বিহার থেকে মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে সমস্ত লোকেরা বাস করতেন ওয়েস্ট বেঙ্গলে বা উপজাতি হিসেবে মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানে যারা রয়েছেন, তারা সুগার মিলে কাজ করার জন্য এবং ভালো পয়সা রোজগারের উদ্দেশ্যে তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান সব এই সমস্ত অঞ্চল থেকে মাইগ্রেশন অনেক বেশি ঘটেছে। 1980 দশক পর্যন্ত মৌসুমী অভিবাসন কম ছিল এবং 1991 সালে দেখা যায় ইকোনমিক রিফর্ম বা অর্থনৈতিক সংস্কারের সূচনা হওয়ার পর থেকে উল্লেখযোগ্যভাবে তা বৃদ্ধি পেয়েছে। তাই 1991 এবং 2000-এর মধ্যে উত্তরপ্রদেশে বা ইউপিতে দেখা যায় সর্বাধিক সংখ্যক অস্থায়ী অভিবাসী ছিল। অর্থাৎ মাইগ্রেশনটা কত পরিমাণে হয়েছে, এরপরে হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু মাইগ্রেশনটা অনেকটাই কম।
1990-2000 সালের অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বলেছিলাম এর সঙ্গে সঙ্গে কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। প্রথমত, অঞ্চলভিত্তিক পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ অভিবাসীদের তালিকা অনেকখানি নেমে এসেছে, বরং উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্য থেকে বহির্গমন সবচেয়ে বেশি ঘটেছে। সর্বাধিক সংখ্যক অভিবাসী গ্রহণকারী অঞ্চল রাজ্যগুলি হলো, অর্থাৎ যারা মাইগ্রেট হয়ে আসছে তারা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোনো কোনো রাজ্যের ক্যাপাসিটি বেশি থাকে, যার জন্য তারা মাইগ্রেট পপুলেশনকে বেশি নিতে পারে। সেই রাজ্যগুলো হচ্ছে সাধারণত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষের সব থেকে বিগ স্টেট হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ। সমীক্ষায় দেখা গেছে যে 2001 এবং 2011 মধ্যে আন্তঃরাজ্য অভিবাসন হয়েছে 33% নেমে এসেছে, যেখানে একই সময় আন্তঃজেলা অভিবাসন 58 বেড়ে গেছে। সুতরাং দেখা যায় এই মৌসুমী স্থানান্তর অধিবাসীরা এখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা স্থানান্তরিত হয়ে থাকে এবং তারপরে আবার কিন্তু নিজেরা পরবর্তীকালে নিজেদের কর্মক্ষেত্রে অনেক সময় ফিরে যায়। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আর দুটো মাইগ্রেশনের কথা বলবো। সেক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া এবং আইনগত উন্নয়ন। রাজ্য অভিবাসী শ্রমিকদের কল্যাণে কিছু কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই দিকে প্রথম পদক্ষেপ ছিল রাজ্য অভিবাসীদের অগ্রগতি শ্রমিক আইন 1979। এই আইনটি অভিবাসী শ্রমিকদের নিয়োগকারী প্রতিষ্ঠানে নিবন্ধন বাধ্যতামূলক করেছে। কথাটা মানে কি? মানে হচ্ছে যারা অভিবাসী, যারা মাইগ্রেট লেবাররা, তাদের নামটা নথিভুক্ত করতে হবে। অভিবাসী শ্রমিকদের পরিচয় বহন বিবরণ ও তাদের মজুরি প্রমাণ প্রদানের সুস্পষ্ট ডকুমেন্টেশন বা প্রমাণ সরবরাহের জন্য এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয়। এই আইনটি সব থেকে বড় যেটা বেনিফিট বা সুবিধা হলো যে শ্রম আইনের অভিন্ন প্রযোজ্যতা তৈরি করা, অর্থাৎ লেবার লয়ের ভীষণ প্রয়োজন আছে যা আন্তঃরাষ্ট্রীয় অভিবাসী এবং সংগঠিত ক্ষেত্রে একটা স্ট্রাকচারাল লেবারের জন্য শ্রমের জন্য সমতুল্য সুবিধা প্রদান করে। নিরাপত্তা কিট, কর্মক্ষেত্রে দুর্ঘটনার সময় চিকিৎসা সহায়তা করা। 1996 সালে দেখা গেছে যে ভবন এবং অন্যান্য নির্মাণ শ্রমিকদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা আইন পাশ করা হয়েছিল। এই আইনটি রাজ্য সরকারগুলির দ্বারা কি বলা যায় কল্যাণ বোর্ড এবং কর্মী তহবিল প্রতিনিধির জন্য প্রতিষ্ঠার জন্য সরবরাহ করে। আইনটির দুটি প্রধান দিক ছিল আমরা বলতে পারি। এক হচ্ছে কর্মক্ষেত্রে নাগরিকদের সুযোগ সুবিধা প্রদান, আর একটা হচ্ছে সুরক্ষামূলক নিরাপত্তা প্রদান। কিরকম কি সিস্টেম নেওয়া হয়েছে? 50 জনের বেশি মহিলা শ্রমিকদের ক্ষেত্রে তাদের কিন্তু শেল্টার দিতে হবে, অর্থাৎ আবাসনের সুবিধা। যেহেতু সন্তান ছোট, সুতরাং তাদের প্রতিপালনের জন্য প্রেসের সুবিধা, ল্যাট্রিন এবং ইউরিনালের সুযোগ্য ব্যবস্থা থাকবে এবং প্রাথমিক চিকিৎসা এইগুলো নিয়োগকর্তার দ্বারা সরবরাহ করার কথা বলা হয়েছে। এছাড়াও 60 বছরের বেশি যারা বার্ধক্যে রয়েছেন তাদের সুবিধা, গ্রুপ বীমা করা, মাতৃত্ব সুবিধা এছাড়াও এবং শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তার মতো কিছু কল্যাণমূলক সুযোগ সুবিধা কি বলা হচ্ছে প্রসারিত করা হচ্ছে। কল্যাণ দেশগুলিকে নিয়োগকর্তাদের দ্বারা জরুরি ছুটির সময় ন্যায্য অর্থ প্রদান নিশ্চিত করতে দেওয়ার কথা বলা হয়েছে। ওয়েলফেয়ার যে বোর্ড তারা কি করবে, অনেক সময় নিয়োগকর্তারা কি করে, নিয়োগকর্তারা যেটা করে থাকে যে শ্রমিকরা বাড়ি গেল, হয়তো সেই সময় কাজ করলো না, তার মাইনেটা দিল না, সেটা যেন না হয়। অর্থাৎ ছুটির সময় দেখো রাইট টু লেজার তো চীনে রয়েছে, যেখানে হচ্ছে যে তুমি যদি কাজ করো সেখানে তোমার বিশ্রাম পাওয়ার অধিকার আছে, সুতরাং তোমাকে ছুটি নিতে হবে।
ছুটির সময় ন্যায্য অর্থ প্রদান নিশ্চিত করে দেওয়া হয়েছিল। শ্রমিকদের কাজের অবস্থাকে সুপারভাইজ করতে বা পর্যবেক্ষণ করতে এবং সেখানে নানা রকম রেমেডিয়াল অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা নিতে কাজের সাইটগুলোতে আকস্মিক পরিদর্শন করতে হবে। আইন এবং অসম্মতির জন্য শাস্তিমূলক ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। রাজ্য অভিবাসী ফর্ম আইন 1979 সালে অভিবাসী শ্রমিকদের জন্য কল্যাণমূলক পদক্ষেপগুলোর কথা বলেছিল বা সেগুলোর বাস্তবে রূপায়ণের উপর জোর দিয়েছিল এবং সেইটা জোর দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তা এবং বিচারকদের দায়িত্ব নির্ধারণের চেয়ে অনেক বেশি কি ছিল, উদ্বিগ্ন ছিল। কথাটার মানে কি? অর্থ হচ্ছে নিয়োগকর্তা এবং ঠিকাদারদের দায়িত্ব, অর্থাৎ তারা সেই কাজগুলো ঠিক মতো করছে কিনা সেটার সাথে দেখাটাও কিন্তু একটা বড় টেনশনের ব্যাপার। এছাড়াও আমরা যেটা বলে থাকি লকডাউন এবং মাইগ্রেশন, আবার তো বলে লকডাউন এবং মাইগ্রেশন। অভিবাসন এবং অভিবাসীরা আনুষঙ্গিক কারণগুলির দ্বারা অনেক ক্ষেত্রে কি হতে পারে, প্রভাবিত হতে পারে। কোভিড-19 এর দ্বারা সৃষ্ট এই মহামারী এমন একটি কারণ হিসেবে বিবেচিত হয়। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে মহামারীর বিরুদ্ধে রোধ করা যেতে পারে এবং তাই এই ধরনের লকডাউন অনিবার্য হয়ে উঠেছে। কেন? লকডাউন করে দিলে মহামারীটাকে আটকানো যায়। তাই এই নতুন কনসেপ্টে আজকে এই লকডাউনের ব্যাপারটা খুব উল্লেখযোগ্য হয়ে উঠেছে। সুতরাং ভারত সরকার 2020 সালের মার্চ মাসে কি করেছিল? লকডাউন ঘোষণা করেছিল। লকডাউনের মধ্যে রয়েছে সমস্ত রকমের যে ইকোনমিক ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক ইউনিটগুলো এবং প্রতিষ্ঠানকে পুরোপুরি স্টপ করা, বন্ধ করা এবং শুধু চলাচলের যে সীমাবদ্ধতা বা লিমিটেশন এবং পাবলিক প্লেসে সামাজিক জমায়েতা, সামাজিক জমায়েত সীমাবদ্ধতা করার কথা গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে ঘরের মধ্যেও বদ্ধ হয়ে থাকা এই ধরনের পদক্ষেপগুলো সমাজের প্রতিটি অংশকে প্রভাবিত করে। সবচেয়ে প্রতিকূলভাবে প্রভাবিত করে কিন্তু এই অভিবাসী শ্রমিকদের। এদের মধ্যে অনেকেই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কর্মসূচিতে নিযুক্ত ছিলেন এবং ভাড়া বাড়িতে থাকতেন। তাই লকডাউনের ফলেও তাদের উচ্চ উপার্জনের পথও কিছুটা বন্ধ করে দেওয়া হয়। ফলস্বরূপ তারা আর ভাড়া বাড়িতে আজকে থাকতে পারেন না, বরং উড়ালপুর ফুটপাতের নিচে যেখানে আস্তানা আছে সেখানে আস্তানায় উঠে তারা ওঠেন এবং তারা সেখানেই থাকেন। কেন বলুন তো? যেহেতু মাইগ্রেট করে আসছে, লকডাউন হয়ে গেছে, লোকেদের তো চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, সুতরাং সেক্ষেত্রে তারা কোথা থেকে অর্থ উপার্জন করবে? অর্থাৎ কর্মসংস্থানের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার জন্য তাদের থাকার জায়গাও অমিল হয়ে পড়ছে। এটি জীবিকার নিরাপত্তাহীনতা অর্থাৎ ইনসিকিউরিটিকে একটা অনুভব করায়। তাই বিপরীতমুখী বা একটা রিভার্স মাইগ্রেশনের জন্ম সেটাও স্বীকার করে নেয়। বিপরীতমুখী অভিবাসনের ফলে এরা প্রাথমিকভাবে তারা জন্মস্থানে ছিঁড়ে যায়। অনেকে পায়ে হেঁটে, অনেকে কষ্ট করেও দেখা গেছে যে বাড়ি ফেরে। আরেকটা কথা বলা যেতে পারে যে এই লকডাউনের যে মুখোমুখি এই জেনারেশন দেখেছে, তারা কিন্তু এই লকডাউন এবং বলা যায় মাইগ্রেশন, সুতরাং সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি সচেতন হয়ে গেছে এবং তারা জানে যে আজকের দিনে কি হচ্ছে, যে কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে গেলে তাদের পক্ষে বেঁচে থাকাই দায়। এবং কর্মসংস্থানটাও যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে পুরুষ স্ত্রী নির্বিশেষে সবারই কিন্তু কি হয়েছে, চাকরি চলে গেছে। সুতরাং এই দিক দিয়ে বলা যায় যে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতাটা অটোমেটিক্যালি জেগে যায়। সুতরাং লকডাউন কখনোই আমাদের প্রার্থিত নয় এবং লকডাউন হলে বহু মানুষেরও কিন্তু বহু মানুষও অনেক ক্ষেত্রে তার জীবন শেষ হয়ে যায় দ্রুত। চাকরি নেই, কাজ নেই, তারা বাঁচবে কি করে?
সুতরাং দেখা যায় লকডাউন এবং কাজের মানে কি হচ্ছে, জনগণের কল্যাণের জন্য লকডাউন নিতে হয় ঠিকই, কিন্তু সেটা কখনোই প্রার্থিত নয়। তাই সেই দিক দিয়ে আমাদের অনেক বেশি কি হতে হবে, কশাস হতে হবে। এবং যদি সেই কাজগুলো ঠিকমতো চলতে থাকে, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হয়তো অদূর ভবিষ্যতে মাইগ্রেশনের আর অত প্রয়োজন হবে না। এরপর আমরা যেটা বলবো, আজকে একটু শুরু করে দিচ্ছি, দ্যাট ইজ দ্য বিপিএসসি 143 ইউনিট 9। পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি। এবং অধ্যাপক অ্যালান বল বলেছিলেন যে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইতে একটা সুন্দর কথা বলা আছে। কি বলা আছে? ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন মডার্ন পলিটিক্যাল সিস্টেমস উইদাউট পলিটিক্যাল পার্টিজ। অর্থাৎ আমাদের যদি আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে জানতে হয়, তাহলে কিন্তু পলিটিক্যাল পার্টিজ ছাড়া আমরা কিন্তু এগোতে পারি না। অর্থাৎ রাজনৈতিক দলের অস্তিত্ব ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কখনোই আমরা ভাবতে পারি না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দল ব্যবস্থা ইট ইজ ভেরি মাচ বলা যেতে পারে যে মানে গণতান্ত্রিক ব্যবস্থা, হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু ইচ আদার। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দল ব্যবস্থা ভীষণভাবে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য টোটাল পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ ঘনিষ্ঠভাবে যুক্ত। মতাদর্শ, আইডিওলজির দ্বারা অনুপ্রাণিত ঐক্যবদ্ধ সংগঠিত ব্যক্তিদের নিয়ে সাধারণত একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি ডেভেলপ করে। প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ব্যাপক জনসমর্থন পাওয়া এবং সেই ক্ষেত্রে ভিত্তিতে কি হচ্ছে, নির্বাচনে ইলেকশনে জয়ী হয়ে আসা এবং সরকার গঠন করে তাদের যে দলীয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কি করা, ঠিকমতো রূপায়িত করা। এছাড়া প্রসঙ্গত বলা যায় যে ভারতের রাজনৈতিক দলের ব্যবস্থা বর্তমানে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে চলেছে, অর্থাৎ পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে। 2014 সালে শ্রী নরেন্দ্র মোদী, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এককভাবে 282টি লোকসভা আসন লাভ করেছে এবং এনডিএ জোটের সম্মিলিত 336টি আসন এবং 2004 ও 2009 সালে দুবার কংগ্রেস পরিচালিত ইউপিএ ক্ষমতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে 60th লোকসভা নির্বাচনে, অর্থাৎ বলা যায় যে নির্বাচনে কংগ্রেসের প্রায় ভরাডুবি ঘটেছে, অর্থাৎ ইউপিএ মাত্র 44টা আসন পেয়েছে এবং সেদিকে দেখা যায় যে ভারতীয় রাজনীতিতে পট পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ কংগ্রেসের যে গভর্নমেন্ট গুলো প্রথম দিকে ছিল 70-এর দশকে অ্যাবসলিউট মেজরিটি গভর্নমেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু 80 দশকে দেখা যায় যে সেখানে অনেক বেশি জোট সরকার পরিলক্ষিত হয়ে থাকে। এবং আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার মধ্যে ঐক্য রয়েছে। পলিটিক্যাল সিস্টেম হিসেবে আমরা কিন্তু ভারতবর্ষে চাই দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাই না বা বাই পার্টি সিস্টেম দেখতে পাই না, বরং সেখানে রাষ্ট্রের সব জায়গায় যদি দেখেন ভারতে বহুদলীয় ব্যবস্থা কিন্তু প্রবর্তিত রয়েছে। বেশ কিছু ন্যাশনাল পার্টি, জাতীয় দল এবং অসংখ্য অর্থাৎ নিউমারাস তোমার আঞ্চলিক রিজিওনাল পার্টির অবস্থিতি ভারতীয় দল ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায়। ভারতে রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই স্বীকৃতি প্রদানটা কে করে? আমাদের যে ইলেকশন কমিশন আছে সেই নির্বাচন কমিশন করে থাকে এবং এই নির্বাচন কমিশন 2000 সালে কোন জাতীয় দল রূপে বিবেচিত হবে, কোন দল অ্যাজ এ ন্যাশনাল পার্টি হিসেবে বিবেচিত হবে, সেই সংক্রান্ত কিন্তু অডেসিটি বা নির্দেশ ঘোষণা করে এবং সেই নির্দেশে বলা হয়েছিল যে যদি কোনো দল 4 বা তার বেশি রাজ্যে লোকসভা নির্বাচনে মোট লিগাল ভোটের বা বৈধ ভোটের অন্তত 6% বা 6% লাভ করে,
অথবা যে কোনো রাজ্যে মোট 4টি লোকসভা, যে কোনো রাজ্যে মোট 4টি লোকসভা আসনে জয়ী হয়, অথবা লোকসভার মোট আসনে 2% ভোট যদি তারা পায়, তবে সেই দলকে আমরা ন্যাশনাল পার্টি বা জাতীয় দল হিসেবে ঘোষণা করতে পারি। 2009 সালে দেখা গেছে যে পঞ্চদশ লোকসভা নির্বাচনকালীন সভায় নির্বাচন কমিশন ভারতের 7টা দলকে জাতীয় দল হিসেবে অভিহিত করে। এই দলগুলি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। রাজ্য দল এবার স্টেট পার্টি কারা রয়েছে? যদি কোনো রাজ্যের লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে প্রদত্ত যে ভোট তা 6% অর্জন করে এবং কমপক্ষে 2টি বিধানসভা আসনে জয়ী হয়, তাহলে সেটা রাজ্য দল হিসেবে তকমা পায়। অথবা রাজ্যের বিধানসভার মোট আসনে 3% যদি সে লাভ করে এবং কমপক্ষে 3টি বিধানসভা আসনে জয়ী হয়, তবে সেই দল রাজ্য দল হিসেবে বিবেচিত হবে। পল ব্রাশ এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে ভারতের দল ব্যবস্থায় একদিকে যেমন আধুনিক এবং পাশ্চাত্য আমলাতান্ত্রিক ধাঁচের বৈশিষ্ট্য এবং অন্য কোনো দেশীয় ঐতিহ্য এবং প্রতিষ্ঠানের মধ্যে সংমিশ্রণ ঘটেছে। 2014 সালের সমীক্ষায় দেখা যায় নির্বাচনে 464টি দল কি হয়েছিল, প্রার্থী করা হয়েছিল। ওরে বাপরে, মানে কত এনার্মাস পার্টি ভারতবর্ষে রয়েছে। এবারে আমরা যেটা করি, আর একটা ছোট টপিক একটু বলে নিই, রাজ্যগুলিতে বহুদলীয় ব্যবস্থা। সেখানে উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু এবং আরো কয়েকটা রাজ্য রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে বহুদলীয় ব্যবস্থা বর্তমান রয়েছে। বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ যেখানে বেশ রাজ্যগুলো বেশ শক্তিশালী রাজ্য রয়েছে, যেগুলোতে রয়েছে বহুদলীয় ব্যবস্থা 90s এর দশক থেকে ভারতে রাষ্ট্রীয় পার্টি ব্যবস্থার একটা প্রভাবশালী বৈশিষ্ট্য হয়ে ওঠে। 1980 দশকের শেষের দিকে বিএসপি মানে বহুজন সমাজ পার্টি উত্থানের মাধ্যমে রাজনৈতিক দলগুলির সংখ্যা বৃদ্ধির একটা প্রক্রিয়া বা প্রসেস শুরু হয়। বিএসপি দৃষ্টিভঙ্গিতে বহুজন সমাজ পার্টি ভারতীয় সমাজে সাধারণত প্রান্তিক যে গোষ্ঠীগুলো রয়েছে, মার্জিনাল যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, গ্রুপস রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে। এছাড়া ওবিসি, দলিত, মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিয়েও এরা কাজ করে না, সংখ্যালঘু নিয়েও পার্টি তৈরি হয়। যদিও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে এবং বিএসপির সমর্থন রয়েছে, সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দলিত। এবং দেখা যায় যে প্রসঙ্গে বলতে গিয়ে আমরা বলতে পারি যে মায়াবতী সরকার যে 1990 এবং 2010 সালের দশকে 4বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মায়াবতী, এটি প্রান্তিক গোষ্ঠীর জন্য, যেহেতু তিনি দলিত শ্রেণী প্রতিনিধিত্ব করতেন, তাই প্রান্তিক গোষ্ঠীর জন্য কর্মসূচি এবং স্বীকৃতি দাবি করার দিকে তার নজর ছিল এবং ওইভাবে সেই প্রান্তিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত প্রতীকগুলোর উপরে তিনি গুরুত্ব দান করেন। বিএসপি ছাড়াও এই সময় ইউপিতে আরো অন্যান্য কতগুলো দল ছিল, যেমন বিজেপি, কংগ্রেস, জনতা দল, সমাজবাদী পার্টি, বিভিন্ন ছোট বা বর্ণভিত্তিক দল। এই দলগুলির মধ্যে দেখা যায় যে জনতা দল 1988 সালে গঠিত হওয়ার পর আবার অল্প সময়ের জন্য বিদ্যমান ছিল। আসলে দলটা গঠিত হয়ে যাওয়ার পর ইউপিতে জনতা দল দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ জনতা দলের যদি আমরা ইতিহাসটা দেখি যে 1988 সালে গঠিত হলো, এক রইল অল্প সময়ের জন্য, ইউনাইটেড রইল। পরে কিন্তু দলটা গঠিত হওয়ার পর ইউপিতে জনতা দল দুটো দলে ভাগ হয়ে যায়। একটা অজিত সিং এর নেতৃত্বে হয় আরএলপি, আর একটা মুলায়ম সিং এর নেতৃত্বে সমাজবাদী পার্টি। সময়ের ব্যবধানে বিভিন্ন নির্বাচনে ইউপিতে বিভিন্ন দলের প্রভাব পরিবর্তিত হয়েছে।
এই সময়কালে বর্তমানে দেখা গেছে যে কংগ্রেস দলের প্রভাব হ্রাস পাচ্ছে এবং বিজেপি ও অন্যান্য দলগুলির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেস বাদে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আরএলডি, বিজেপি এবং কিছু কিছু বর্ণভিত্তিক দল রয়েছে যারা দেখা যাচ্ছে 1993 থেকে 2000 দশকের শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে সরকার গঠনেও অংশগ্রহণ করেছিল। কিন্তু 1990 দশকের শেষ থেকে ইউপিতে দেখা যাচ্ছে জাতি বা ছোট দলগুলোর উত্থান বেশিভাবে পরিলক্ষিত হয়। এর মধ্যে অনেকগুলো পৃথক প্রান্তিক জাতিদের নেতাদের ওবিসি বা এমবিসিদের দ্বারা গঠিত ছিল। এই উদাহরণগুলির মধ্যে যেমন রয়েছে সোনেলাল প্যাটেল বলে একজন ছিলেন, যিনি সেখানে দেখা গেছে যে দ্বারা প্রতিষ্ঠিত তার একটা দল ছিল যার নাম আপনা দল। পরে দেখা গেছে তার কন্যা অনুপ্রিয়া প্যাটেল সেই দলের মন্ত্রী হয়েছিলেন এনডিএ সরকারের সময় 2014 থেকে 2019। এই দলগুলি বেশিরভাগই ওবিসিদের নিয়ে তার তৈরি হয় এবং দেখা যায় যে তার আগে যারা পরে পরিবর্তে আগে বহুজন সমাজবাদীর তারা কিন্তু সভ্য ছিল। নেতাদের দ্বারা যথাযথ স্বীকৃতি না পাওয়ার অনুমতির কারণে বিশেষ করে বহুজন সমাজবাদী বা অন্যান্য দল থেকে তারা অনেক সময় আবার ভেঙে গিয়ে ছোট ছোট দল তৈরি করেছে, যেমন সিং 2021 সালে তৈরি হয়েছে। এই জাতীয় দলের নেতারা সাধারণত প্রধান রাজনৈতিক দল বিজেপি, বিএসপি বা এসপির সাথে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেরা তৈরি হয়েছে এবং দেখা গেছে যে এছাড়াও তারা যারা হয়তো প্রধান দলগুলো নিয়ে যেখানে ইউপি গভর্নমেন্ট তৈরি হয়েছে সেই সরকারগুলিতে দেখা যাচ্ছে ন্যায্য অংশীদারিত্ব পাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। এর জন্য বিজেপি শাসিত বর্তমানে, তবে যে সমীক্ষায় দেখা যায় না, সমীক্ষা বা বর্তমানে যেটি রয়েছে এখন কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি শাসিত সরকার রয়েছে এবং মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ। এখানেই আজকে পিপিএসসি 143 এর ইউনিট 9 এর সমাপ্তি, যেটা ভারতবর্ষের পার্টি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি।